গল্পকরণে আপনারা শুনছেন ওয়েস্টার্ন সিরিজ থেকে গল্প শেষ জংশন। আজকে চতুর্থ পর্ব। মৃত শেরিফ জন ওয়েনের অফিস। ডান হাত উপরে তুলে কার্লসনের সামনে শপথ গ্রহণ করল মার্টিন হেড। ঘরের ভেতরে ভ্যাবসা একটা পরিবেশ। শেরিফের ডেপুটিকে পিটিয়ে পঙ্গু বানানোর পর আর কেউ এতদিন এই অফিসে ঢোকেনি। আসবাবপত্রের উপর ধুলোর একটা মিহি আস্তরণ পড়ে আছে। বাড়ির পেছন দিকে দুটো সেল, দুটোরই দরজা খোলা। নীরবে যেন বলছে ফুলটনে আইনের পরিসমাপ্তি ঘটেছে। কার্লসনের সঙ্গে মেলভিনও এসেছে, আরও আছে গম্ভীর কয়েকজন নাগরিক। চেহারা দেখে মনে হচ্ছে গোটা ব্যাপারটা তাদের অস্বস্তিতে ফেলেছে। কেউ তারা কার্লসনের মতো আত্মবিশ্বাসী নয়, ভাবছে না মার্টিন হেড আইনের শাসন কায়েম করতে পারবে। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে কয়েকজন কৌতূহলী দর্শক। দরজার কাছ থেকে ভেতরের কর্মকাণ্ড দেখছে গভীর মনোযোগে। দু একজন ফিসফিস করে বাজি ধরেছে নতুন মার্শাল কতক্ষণ টিকবে। কার্লসনের পরিয়ে দেয়া স্টারটা দেখল মার্টিন হেড, চোখ তুলল। দেখে ফেলল টিটকারির হাসি হাসছে জেমস ওয়েন। একটু থতমত খেয়ে হাসি লুকালো সে। কার্লসন বলল, তুমি যে দায়িত্ব নিচ্ছ তার সম্মানী দেবার টাকা ফুলটন শহরে নেই হেড। থামল সে। ডেস্কের সামনে দাঁড়ানো ক্লান্ত চেহারায় খর্বকার মানুষটাকে দেখল। কার্লসনের নজর স্থির হল দীর্ঘাকার জেমস ওয়েনের উপর। সেলের দরজার সামনে দাঁড়িয়ে আছে লোকটা, আত্মবিশ্বাসে ভরপুর। চোখের ঠাট্টা নিয়ে আনুষ্ঠানিকতা দেখছে। কেমন যেন দ্বিধান্বিত হয়ে গেল কার্লসনের মনটা। মার্শাল নিয়োগ করে ঠিক কাজ করেছে তো সে? আমি কাজটার জন্য আবেদন করেছি, ক্লান্ত কণ্ঠে বলল হেড। পারিশ্রমিক নিয়ে চিন্তা করছি না। শ্রাপ করল কার্লসন। কাজটা অবশ্য সাময়িক। মেলভিন বলল, যা বলার পরিষ্কার করে বলা উচিত কার্লসন, এটুকু ওর প্রাপ্য। মার্টিন হেডের দিকে তাকালো সে। নির্বাচনের মাধ্যমে এখানে শেরিফ নির্ধারণ করা হয়। জোয়ান ওয়েন মারা যাবার পর নির্বাচন করার চেষ্টা করেছিলাম আমরা। দ্বিগুণ বেতনের প্রস্তাব দিয়েছিলাম। তিক্ত হাসল সে। কেউ চাকরিটা নিতে চায়নি, চেষ্টাই করেনি নিতে। ব্ল্যাক জ্যাক স্মিথ যতক্ষণ থাকবে ততক্ষণ কেউ চেষ্টা করবেও না। ঝুঁকির পরিমাণটা তোমার জানা প্রয়োজন, তাই বললাম। আমি জানি, নিচু গলায় বলল হেড। লম্বা শ্বাস টানল কার্লসন। ধীর গলায় শুরু করল, তোমার বেতন যোগ্যতা দেখে যা ভালো মনে করে দিও। তাকে থামিয়ে দিল হেড। অধৈর্য বোধ করছে, চাইছে লোকগুলো এখন বিদায় নিক। আস্তে করে মাথা দোলালো কার্লসন। যদি কোনো সাহায্য দরকার মনে করো, পরবর্তীতে বিপদ দেখলে আমাদের। থেমে গেল সে, মুখটা লাল হয়ে উঠেছে। খর্বকায় মানুষটাকে ব্ল্যাক জ্যাক স্মিথের দলের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে তারা। সাহায্য করতে পারবে বলতে মৌখিক সাহায্য কেবল সম্ভব, তাতে কোনো লাভ হবে না। কার্লসন বুঝল, এটা মার্টিন হেডও বুঝেছে। সবাইকে নিয়ে জেল অফিস থেকে বের হয়ে গেল কার্লসন। দরজা পর্যন্ত তাদের এগিয়ে দিল হেড। তারপর দরজা বন্ধ করে জেমস ওয়েনের দিকে তাকালো। গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, কাল রাতে তুমি কোথায় ছিলে? কাঁধ ঝাঁকালো ওয়েন। বাইরে অপেক্ষা করছিলাম। কিসের জন্য? জবাব দিল না ওয়েন। হাসছে সে আনমনে। মার্টিন হেডের কণ্ঠে সন্দেহের ছোঁয়া। আমরা ব্যাননের সঙ্গে ফুলটনে এসেছি কারণ তুমি তাই চেয়েছিলে। আমার সঙ্গে তুমি দেখা করেছ কারণ তুমি জানতে হোপোতে আসবে ব্যানন। আগে তো কখনো আমার সঙ্গে দেখা করতে আসনি তুমি। এতগুলো বছর কোথায় ছিলে? তিক্ততা চেপে রাখতে চেষ্টা করছে হেড। একটু থেমে কণ্ঠস্বর নিয়ন্ত্রণে আনল। তারপর বলল, তুমি আগেই জানতে রক ব্যানন ফুলটনে আসবে, তাই না? তোমাকে আগে বলেছি আমি জানতাম। সেলের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ওয়েন, অলস ভঙ্গি, পুরোপুরি আত্মবিশ্বাসী। চমৎকার একটা গল্প বলেছ তুমি আমাকে, কড়া গলায় বলল হেড। তুমি কে তা জানা থাকায় আমি বিশ্বাস করেছি।
আসলে বিশ্বাস করতে চেয়েছি আমি, সেজন্যই ব্যাননকে মিথ্যে বলেছি যে তুমি শেরিফ জন ওয়েনের ভাই। ব্যানন আমার কথা বিশ্বাস করায় তোমাকে সন্দেহের চোখে দেখছে না। ব্যানন আর আমাকে বন্ধু বলতে পারো, ও আমাকে বিশ্বাস করে। সশব্দে শ্বাস টানল সে। আমি এখন জানি না কি করা উচিত। আমি এটাও বুঝতে পারছি না কেন তুমি এখানে এসেছ। যুবকের সামনে দাঁড়ালো হেড, সন্দেহ, অপরাধ বোধ আর তিক্ততা তার দৃষ্টিতে। কেন এখানে এসেছ লিউইস? ওয়েন, মার্টিন, ওয়েন বলো ডাকো, ঠান্ডা স্বরে সতর্ক করল লিউইস। কি চাও তুমি এখানে? আবারও জিজ্ঞেস করল হেড। আরো গম্ভীর হয়ে গেছে চেহারাটা। সোজা হয়ে দাঁড়ালো ওয়েন ওরফে লিউইস। মুহূর্তের জন্য চোখ দুটির তীব্র ঘৃণা উদ্গীরণ করল। ওই দৃষ্টি দেখছে মার্টিন হেড। চমকে গেল সে, দুপা পিছালো। আগেই তোমাকে বলেছি, শান্ত স্বরে বলল লিউইস, আমি তোমাকে সাহায্য করতে চাই। লিউইস জানে হেড তার কথা বিশ্বাস করছে না, কিন্তু তাতে তার কিচ্ছু যায় আসে বলে মনে হলো না। মার্টিন হেডের উপর থেকে তার নজর সরালো, একটু আড়ষ্ট হয়ে গেল। ঠোঁট দুটো ফাঁক হয়ে শীতল হাসিতে হাসল। জেল অফিসের দরজা খুলে গেছে, ভেতরে ঢুকলো ব্যানন। কনয়ের কাছে ওর কোটটা ছিঁড়ে গেছে। ছেঁড়া অংশের পর থেকে কোটের রং গাঢ় হয়ে গেছে রক্তে। বৃষ্টির ফোঁটার চেয়েও রক্তটা গাঢ়। ভ্রু কুচকে ঘুরে তাকালো মার্টিন হেড। এক মুহূর্তে দুজনকে দেখল ব্যানন, তারপর হাসল। বেশ পরে তোমাকে মানিয়েছে হেড। লিউইসের দিকে তাকালো। তোমারটা কই? শ্রাক করল লিউইস। ভাইয়ের খুনিদের শেষ করতে বেজে সাহায্য লাগবে না আমার। ব্যাননের প্রতিক্রিয়া দেখছে সে তীক্ষ্ণ নজরে। ব্যক্তিগত দায়িত্ব সারার জন্য বেতন নেব না আমি। দুজনের মাঝখানে সরে এলো হেড। কোটের হাতার দিকে তাকিয়ে আছে। গুলি খেয়েছ মনে হয়? আস্তে করে মাথা দোলালো ব্যানন। ব্যথাটা এখনো টের পাচ্ছে না। প্রাথমিক শকটা কেটে গেলেই জ্বলতে শুরু করবে। মনটা ব্যস্ত হয়ে আছে পেকোস বারের ঘটনাগুলো বিশ্লেষণ করতে। সামনে এগোনোর পথ বন্ধ হয়ে গেছে, বলল ও। মেয়েটা পিছিয়ে গেছে? জিজ্ঞেস করল হেড। মারা গেছে। আমি কালকে রাতে বেরিয়ে আসার পর কেউ ওর সঙ্গে দেখা করতে গিয়েছিল। একটা কুশন চেপে ধরে শ্বাস আটকে মারা হয়েছে। থম মেরে তাকিয়ে থাকলো মার্টিন হেড। সেলের সামনে থেকে সরে এলো লিউইস। বুড়ো আঙ্গুল দুটো অলস ভঙ্গিতে কার্টিস বেল্টের উপর গুজে রেখেছে। হাতে এখনো সেই কালো রঙের টাইট গ্লাভস। কুশন চাপা দিয়ে মেরে ফেলেছে? এসব কি বলছো ব্যানন? জিজ্ঞেস করল সে। ওয়েনকে মহিলার কথা বলেনি, মনে পড়ল ব্যাননের। এখন খুলে বলল। রাধা করা কয়েন আর চিঠের কথা গোপন করে আর লাভ নেই। শেষে বলল, আমার কপালটা ভালো। রূপ যদি বেড়ালের গায়ে পা না দিত তাহলে বেঁচে ফিরতে পারতাম না। আস্তে করে শীষ বাজালো লিউইস। তার মানে শর্টি আর রূপকে খতম করে দিয়েছো তুমি? খবরটা জানলে যেখানেই থাকুক দেরি না করে চলে আসবে ব্ল্যাক জ্যাক স্মিথ। যেখানেই থাকো না কেন তোমাকে খুঁজে বের করবেই। ভ্রু কুঁচকালো ব্যানন। শর্টি মারা গেছে, রূপের ব্যাপারে অতটা নিশ্চিত নই। শ্রাক করল। ওকে পরীক্ষা না করে বেরিয়ে এসেছে সেলুন থেকে। ওয়াইনের উদ্দেশ্যে বলল, ব্ল্যাক জ্যাক স্মিথকে নিয়ে চিন্তা করছি না। সে যখন আসবে তখন দেখা যাবে। কিন্তু আমি যাকে খুঁজছি সে ব্ল্যাক জ্যাকের বস। তার কাছে আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল ভিকির। তা তোমার কি মনে হয়? জানতে চাইল হেড। খবরটা কোনোভাবে জেনে যাওয়ায় মহিলাকে খুন করেছে সে? হতে পারে, আবার অন্য কেউ হলেও আশ্চর্য হবার কিছু নেই। হয়তো ব্ল্যাক জ্যাকের বস বলে আসলে কেউ নেই, বলল লিউইস। ব্ল্যাক জ্যাক সম্বন্ধে যতটা শুনেছি কারো অধীনে কাজ করে না লোকটা। জানালার কাছে বাড়ি খাওয়ার বৃষ্টির ফুটা দেখল সে। হয়তো মহিলা তোমাকে অন্যদিকে সরিয়ে নিয়ে যেতে চাইছিল। হয়তো চাইছিল ব্ল্যাক জ্যাক আর তার দলবলের কাছ থেকে তুমি দূরে সরে যাও। তা মনে হয় না, মাথা নাড়ল ব্যানন।
কালকে রাতে আমরা যখন কথা বলছিলাম, আড়ি পেতে শুনেছে কেউ। জানালা দিয়ে ঢুকেছিল লোকটা, বেডরুমে লুকিয়েছিল। রূপ বা শর্টই নয়, ব্ল্যাকজ্যাকও হতে পারে না, সে শহরে নেই। খুনটা যেই করে থাকুক, সে চায়নি সকালে মহিলার সঙ্গে আমার দেখা হোক। হেডের দিকে পাশ ফিরল ব্যানন। শহরে এখন আইন বলতে তুমি হেড। ব্রিজ পার হয়ে ওদিকে খবরটা পৌঁছে যেতে বেশি দেরি হবে না। ধরে নাও ঝামেলা সামলাতে হবে। কাল রাতে সেলুনের ঘটনায় ওরা জানে তুমি আমার সঙ্গে শহরে এসেছ, কাজেই বিপদের প্রথম ঝাপটাটা তোমার উপর দিয়ে যাবে। আড়ষ্ট ভঙ্গিতে মাথা দোলালো হেড। হ্যাঁ, আমি জানি। আইনের তারাটা যখন পড়েছি, তখনই বিপদের মুখোমুখি হবার মানসিক প্রস্তুতি নেওয়া হয়ে গেছে আমার। ওয়েনের দিকে তাকালো ব্যানন। তুমিও তো এই জন্য শহরে এসেছিলে, তাই না? ব্ল্যাকজ্যাকের দল তোমার ভাইকে খুন করেছে, তুমি থাকছো মার্টিনের সঙ্গে। অস্ত্রের মুখে আমাকে শহর ছাড়া করতে পারবে না তুমি, জবাবে শীতল স্বরে বলল লিউইস। বলেছি তো আমি আছি, থাকবো আমি শেষ পর্যন্ত। শেষ না দেখে যাব না। মৃদু হাসল ব্যানন। বুঝতে পেরেছে লোকটার অনুভূতি। আস্তে করে মাথা দুলিয়ে সায় দিল, বলল, তাহলে আমি খানিকটা নিশ্চিন্ত। হেডকে একা রেখে যেতে খারাপ লাগতো আমার। লিউইসের চোখ বিস্ময়ের ছাপ পরে মিলিয়ে গেল। যাচ্ছ কোথায় তুমি? হ্যাঁ, শহরের বাইরে যেতে হবে। আমি সঙ্গে আসব? জিজ্ঞেস করল লিউইস। মাথা নাড়ল ব্যানন। আমি ফেরার আগেই সম্ভবত ব্ল্যাকজ্যাক স্মিথ শহরে চলে আসবে। এখানে আসতে পারে লোকটা আমাকে খুঁজতে। আমি ওর জন্য অপেক্ষা করব, নিচু স্বরে বলল হেড। আবার মাথা নাড়ালো ব্যানন। একা ওর সঙ্গে দেখা করো না, লোকটা সাংঘাতিক ফাস্ট। প্রৌঢ়ের বাহুতে হাত রাখল ও। আমি তোমাকে হারাতে চাই না। আঙ্গুল তুলে ব্যাননের আহত হাতটা দেখালো হেড। ডাক্তার দেখানো দরকার। শহরে কোনো ডাক্তার নেই? ডাক্তার রবার্ট কুক আছে, বলল ব্যানন। অবশ্য সে গেছে ট্র্যাক টাউনে। তাহলে আমি যতটা পারি করে দিচ্ছি, বলল হেড। খামোখা ইনফেকশনের ঝুঁকি নিয়ে কোনো লাভ নেই। লিউইসের দিকে তাকালো। এক বোতল হুইস্কি জোগাড় করো যেখান থেকে পারো। লিউইস বেরিয়ে যেতে ব্যাননের দিকে ফিরল সে। মৃদু হেসে বলল, সামান্য জ্বলবে, তবে ইনফেকশনের চেয়ে ভালো। কোট খুলে ফেলল ব্যানন। ক্ষতটা পরীক্ষা করে দেখল মার্টিন হেড। এখনও সরু ধারায় রক্ত গড়াচ্ছে। কিছুক্ষণ পর ছোট্ট একটা বোতল হাতে অফিসে ঢুকল লিউইস। হাতটা মুঠো করো, নির্দেশ দিল হেড। ব্যানন মুঠো করতে জিজ্ঞেস করল, ব্যথা লাগছে? তেমন না। কপাল ভালো, বলল হেড। নার্ভ ছেড়েনি, হাড়েও লাগেনি, চামড়ার মাংস নিয়ে বেরিয়ে গেছে। বোতলের কর্ক খুলল সে। শক্ত হাতে ব্যাননের বাহু ধরে বেশ খানিকটা হুইস্কি ঢালল ক্ষতটার ভেতর। ঝাঁকে খেল ব্যানন, দাঁতে দাঁত চেপে বসল। ক্ষতটায় যেন আগুনে জ্বলছে। ধন্যবাদ মার্টিন, একটু পরে বলতে পারল। নির্বিকার চেহারায় দেখছে লিউইস। ক্ষতের উপর ব্যান্ডেজ বেঁধে দিল হেড। তার কাজ শেষ হতে আবার কোট পরে নিল ব্যানন। পালা করে দুজনকে দেখল, তারপর বলল, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার চেষ্টা করব আমি। দরজার কাছে গিয়ে ঘুরে দাঁড়ালো। বেরিয়ে যাবার আগে বলল, সাবধান থেকো মার্টিন। ব্যানন চলে যাবার পরও ডেস্কের পাশে দাঁড়িয়ে থাকলো মার্টিন হেড। দরজার দিকে তাকিয়ে আছে, অস্থির বোধ করছে সে। নড়ে উঠল লিউইস। হেডকে এক নজর দেখে নিয়ে দরজার দিকে পা বাড়ালো। সামনে বাড়ল হেড। নিচু কিন্তু কড়া গলায় বলল, না লিউইস। থমকে থেমে দাঁড়ালো লিউইস। ঘাড় ফিরিয়ে তাকালো। হেডের গলার স্বরে স্পষ্ট নিষেধটা তার কান এড়ায়নি। বিদ্রোহী হয়ে উঠল মনটা। শীতল স্বরে বলল, আমি যাচ্ছি। মাথা নাড়ল হেড। হাতটা উঠে এলো বুকের কাছে। স্টারটা ছুলো আঙ্গুলের ডকা দিয়ে। তারপর শোল্ডার হোলস্টার থেকে বের করে আনলো স্মিথ অ্যান্ড ওয়েন্স। অস্ত্রটার দিকে তাকিয়ে থাকলো লিউইস। না, আবার বলল হেড, গম্ভীর কণ্ঠস্বর। তুমি এখানে আমার সঙ্গে থাকবে। দুজন আমরা ব্ল্যাকজ্যাকের জন্য এখানে অপেক্ষা করব। মনে নেই তুমি বলেছ
তাই তুমি চাও? দেহের দুপাশের হাত মুঠো হয়ে গেল লিউইসের। তিক্ত ও ধৈর্য চোখে মার্টিন হেডকে দেখছে। একটু পর হাসল সে। চেহারা থেকে রাগের ছাপ দূর হয়ে গেল। বাতাসে হাত নাড়ল। ঠিক আছে মার্টিন, আমি ভেবেছিলাম খাবার কিনতে যাব। হেডের দিকে পা বাড়ালো সে। পারবে তুমি অস্ত্রটা আমার উপর ব্যবহার করতে? চিন্তা করে দেখো তো। বাধ্য হলে পারব, তিক্ত গলায় জানিয়ে দিল হেড। তুমি তো জানো একা তোমাকে আমি ব্ল্যাক জ্যাকের বিরুদ্ধে ছাড়ব না। থেমে দাঁড়ালো লিউইস। শ্বাস টানল বড় করে। তোমার আর আমার অনেক কিছু ভাবা দরকার, অনেক ব্যাপারে আলাপ হওয়া দরকার, ভুলে যাওয়া দরকার অনেক কিছু। আমাকে যদি কেউ বলে যে হয় ব্ল্যাক জ্যাক নয় তুমি, তাহলে। হেডের কাঁধে একটা হাত রাখল সে। মার্টিন, বিশ্বাস করো আমাকে, জীবনে এই একবার বিশ্বাস করো। বুকের ভেতরে সন্দেহের সঙ্গে লড়াই চলছে মার্টিন হেডের। দৃষ্টি স্থির হয়ে আছে লিউইসের মুখে। সামনে দাঁড়ানো এই মানুষটাকে সে বিশ্বাস করতে চায়, অন্তর দিয়ে চাই বিশ্বাস করতে। ঠিক আছে লিউইস, ফিসফিস করে বলল, আমি বিশ্বাস করলাম তোমাকে। শোল্ডার হোলস্টারে অস্ত্রটা ভরে রাখল সে। ব্যাননকে একসঙ্গে সাহায্য করবো আমরা, কেমন? জাহান্নামে যাক রক ব্যানন, হালকা গলায় বলল লিউইস। ওর জন্য কোনো ঝুঁকি নেব না আমি। বুড়ো আঙ্গুলে দরজা দেখালো। চলো বাবা, আজকে তোমাকে আমি লাঞ্চ খাওয়াবো। মার্টিন হেডের চোখ ছলছল করে উঠল। লিউইস, অস্পষ্ট স্বরে ছেলেকে ডাকল সে। হাত রাখল তার বাহুতে। আমি সবসময় চেয়েছি তুমি আমার সঙ্গে থাকো। দরজার দিকে পা বাড়ালো মার্টিন হেড। আবেগে বুকের ভেতরটা কাঁপছে। আজকে সবচেয়ে বড় আর সেরা স্টেক খাবো আমরা, লিউইস, চলো। মার্টিন হেড দেখল না কত দ্রুত তার ছেলে এক ঝটকায় 6 গান বের করে আনলো। বাট দিয়ে মেরে বসলো মার্টিন হেডের মাথায়। একটা নক্ষত্র বিস্ফোরিত হয়েছে মনে হলো মার্টিন হেডের। তারপর অন্ধকার হয়ে গেল চারপাশ। কাটা কলা গাছের মতো মেঝেতে পড়ে গেল সে। আগেই জ্ঞান হারিয়েছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে টম গ্রোভার। সামনে বৃষ্টি ভেজা রেল লাইন দূরে মিলিয়ে গেছে, সেদিকেই তাকিয়ে আছে সে। ওদিকে 14 মাইল গেলে নিচু টিলাগুলোর ওপারে ট্র্যাক টাউন। সেজ অফিসে বসে লেজারে এন্ট্রি তুলছে। মেয়েটা চোখের সামনে থাকায় কিছুটা নিরাপদ বোধ করছে গ্রোভার। গত রাতের পর শপথ করেছে সে আর কখনো রুবের সামনে অপ্রস্তুত অবস্থায় থাকবে না। বৃষ্টির মধ্য দিয়ে আগন্তুককে দেখতে পেল সে। চৌড়া কাঁধ লোকটার, চমৎকার একটা ঘোড়ায় বসে আছে। ব্যাননকে চিনতে পেরে বুকের উপর থেকে একটা পাষাণ নেমে গেল তার। প্ল্যাটফর্ম ধরে হেঁটে এগুলো সে ব্যাননের সঙ্গে কথা বলার জন্য। স্পিডির পিঠ থেকে নামলো ব্যানন। ওটাকে গ্রাউন্ড হিচ করে রেখে প্ল্যাটফর্মে উঠল। টম গ্রোভারকে এগিয়ে আসতে দেখে বলল, একটা প্রশ্ন আছে আমার, তুমি কি বেশি ব্যস্ত? আরে না। হাতের ইশারায় ব্যাননকে পথ দেখালো প্রৌঢ়। ভেতরে চলো, ওখানে বসে কথা হবে, এখানে বৃষ্টির ছাট লাগছে। ব্যাননের পাশে পা বাড়িয়ে বলল, এমনকি আবহাওয়াও আমাদের সঙ্গে শত্রুতা শুরু করেছে। ব্ল্যাক জ্যাক ঝামেলা করুক আর না করুক, 1 মাইলও ট্র্যাক বসাতে পারবে না ট্র্যাক টাউনের এই আবহাওয়াতে। স্টেশন অফিসে বাবা আর ব্যানন ঢোকায় টেবিলের একপাশে লেজার সরিয়ে রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সেজ। ব্যাননকে দেখে মিষ্টি করে হাসল। সহজ আচরণ মেয়েটার ভালো লাগলো ব্যাননের। গুড মর্নিং রক। মাথা থেকে হ্যাট নামিয়ে পাল্টা হাসল ব্যানন। ঘরের চারপাশ ঘুরে এলো ওর নজর। দেয়ালের কাছে এক জায়গায় একটু থমকালো। ওখানে দাঁড়িয়ে বিশ্রাম করছে একটা আনকোরা নতুন রাইফেল। চিন্তিত চোখে টম গ্রোভারকে দেখল ব্যানন। যদি দরকার পড়ে, কৈফিয়তে সুরে বলল গ্রোভার। দরকার পড়বে না, জানালো ব্যানন। তোমার মেয়েকে বিরক্ত করতে আপাতত আর আসবে না রুব। গ্রোভারের কৌতূহলী দৃষ্টি স্থির হয়ে আছে ব্যাননের মুখে। রেলিংয়ের সামনে এসে দাঁড়ালো সেজ। ভ্রু একটু কুঁচকে গেছে। দেখতে পেল ব্যাননের কোটের হাতটা ছেঁড়া। শুকনো রক্তের কারণে ওই জায়গাটা কালো হয়ে আছে। রেলিংয়ের মাঝখানে ছোট্ট একটা দরজা খুলে এপারে চলে এলো সেজ। ব্যাননের সামনে এসে দাঁড়ালো।
রক, বলল কাঁপা গলায়। রুপ স্মিথ কি? ব্যাননের মুখের দিকে তাকিয়ে আছে মেয়েটা, অপেক্ষা করছে ব্যানন কিছু বলবে। দু চোখে আতঙ্কের ছাপ। আমাকে মেরে ফেলতে চেয়েছিল, শান্ত গলায় জানালো ব্যানন। আমি ওকে গুলি করেছি। মেয়ের চেয়ে কম ভয় পেয়েছে গ্রোভার। জিজ্ঞেস করল, মারা গেছে? জানি না। সেজের দিকে তাকালো ব্যানন। রূপ তোমাকে বিরক্ত করবে না, অন্তত বেশ কিছুদিন। তুমি আহত হয়েছ? ব্যাননের বাহুতে আলতো করে হাত রাখল সেজ। এই অবস্থায় ঘোড়ায় চাপা মোটেই উচিত হবে না, বলল গ্রোভার। আমি দেখছি কাকে পাঠানো যায় ডাক্তারকে রাখতে। ডাক্তার শহরে নেই। হাত তুলে গ্রোভারকে থামালো ব্যানন। সকালে ওর সঙ্গে দেখা হয়েছে, ফ্র্যাক টাউনে গেছে সে। আমাদের এখানে ব্যান্ডেজ আর অ্যান্টিসেপটিক আছে, বলল সেজ। কখনো দরকার পড়ে তাই রাখি। আপাতত আমি ক্ষতটার একটা ব্যবস্থা করতে পারবো। একটা কাবার্ডের সামনে চলে গেছে মেয়েটা। বাবার উদ্দেশ্যে বলল, বাবা, ওর কোট খুলতে সাহায্য করো। দরকার পড়বে না, বলল ব্যানন। সেজ এদিকে ফিরতে হাসল। সামান্য একটু আঁচড়, মার্টিন হেড ব্যান্ডেজ করে দিয়েছে। মার্টিন হেড? বাবার দিকে তাকালো সেজ। গ্রোভার কাঁধ জাগানোর ব্যাননের দিকে ফিরল। আরেক ডাক্তার? আমার বন্ধু, জানালো ব্যানন। একই সঙ্গে এই শহরে এসেছি আমরা। এখন সে তোমাদের নতুন মার্শাল। ও। সেজকে দেখে বেশ হতাশ মনে হলো। কথা দিচ্ছি পরের বার আহত হলে তোমার কাছে আসব, বলল ব্যানন। ও মেয়েটার সাহায্য করার মনোভাবকে প্রশংসা করতে কথাটা বলেছিল, কিন্তু সেজের মুখটা পাকা আপেলের মতো লাল হয়ে গেল। তাকে দরকার আছে ভাবতে মহিলারা পছন্দ করে, সামলে নিয়ে বলল সেজ। বিশেষ করে কাউকে যদি তার ভালো লাগে। থুতনি উঁচু করে ব্যাননের দিকে তাকিয়ে আছে সেজ। চোখের দিকে এক পলক তাকিয়ে নীরব প্রশ্নটা বুঝতে পারল ব্যানন। বুঝে গেল তার প্রতি সেজের মনোভাব। এখনই মানা করে দেবার উপযুক্ত সময়, এরপর মেয়েটা কষ্ট পাবে। রবার্ট কোকের তোমাকে ভীষণ পছন্দ, দরকার, নিচু স্বরে বলল ব্যানন। বুকের মাঝে অনুভব করল সত্যি বড় একা ও। এটাই হয়তো নিয়তি তার। চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলল। আহত বোধ করছে সেজ। মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল। অপ্রস্তুত ভাবটা দ্রুতই কাটিয়ে উঠল, যদিও জোর করে হাসল। রবার্ট, ও নিজেই নিজের দেখভালের জন্য যথেষ্ট। মনে মনে নিজের পাছায় কষে একটা লাথি মারল ব্যানন। কোনো প্রয়োজন ছিল না আগ বাড়িয়ে ডাক্তারের হয়ে ওকালতি করার। যা এড়াতে চেয়ে মুখ খুলল তাই হয়েছে। কষ্ট পেয়েছে মেয়েটা, নিজেকে প্রত্যাখ্যাত মনে করেছে। আমি আসলে ওসব কিছু ভেবে বলিনি, হড়বড় করে বলল ব্যানন। ভাবছিলাম ডাক্তার আর তোমাকে দারুণ মানায়, তাই তো। গলা খাঁখারি দিল টম গ্রোভার। কাশি আর থামতে চায় না। তার দিকে ফিরল ব্যানন, খুশি এ বাধা পড়ায়। বলল, আমি এসেছিলাম একটা টেলিগ্রাফ পাঠাতে। মাথা দোলালো গ্রোভার। জেসিংস দেখে সব, তবে আমিও অভ্যেস রাখি। চাকরি জীবন শুরু করেছিলাম আমি টেলিগ্রাফার হিসাবে। টেলিগ্রাফ মেশিনের সামনে চলে এলো গ্রোভার। একটা চেয়ার টেনে যন্ত্রটার সামনে বসল। দুহাত নাচিয়ে তাকালো ব্যাননের দিকে। মুখে বলবে নাকি কাগজে লিখে রেখেছ? মুখে বলবো। কার কাছে পাঠাবে? রিজিওনাল অফিস, ইউএস মার্শাল, অস্টিন। চোখ বিস্ফোরিত হলো টম গ্রোভারের। শুরু করব? জিজ্ঞেস করল ব্যান। আস্তে করে মাথা দোলালো গ্রোভার, পূর্ণ মনোযোগ চাবিগুলোর উপর। জরুরি তথ্য দরকার। জন ওয়েনের কোনো ভাই এসেছে? থাকলে তার নাম, চেহারার বর্ণনা এবং ঠিকানা প্রয়োজন। চাবি টিপে চলেছে গ্রোভার। ছোট্ট স্টেশন ঘরে চাবির আওয়াজ জোরালো শোনাচ্ছে। সেজ তাকিয়ে আছে ব্যাননের দিকে, দৃষ্টিতে কৌতূহল এবং দ্বিধা। চিন্তিত সে, জানতে চায় সামনে দাঁড়ানো দীর্ঘদেহী লোকটা আসলে কে। গ্রোভারের কাজ শেষ হয়নি।
ব্যানন যোগ করল, জানা দরকার ক্রিস লংলেখার এখন অস্টিনে আছে কিনা, সেই সঙ্গে রেলওয়ের জমি কেনার একটা পূর্ণাঙ্গ হিসাব চাই। রেল ব্যবসার লাভ ক্ষতির হিসাবটা সহজ ভাষায় লিখে পাঠালে ভালো হয়। চমকে ব্যাননকে দেখল গ্রোভার। কি বললে? লংলেখার? তথ্যটা পাঠান, নির্দেশের সুরে বলল ব্যানন। লংলেঙ্কার যদি অস্টিনে থেকে থাকে তাহলে তার সঙ্গে আমার আলাপ আছে। আচ্ছা। চাবির উপর ঝুঁকে পড়ল গ্রোভার। একটু পরেই ক্লিক ক্লিক আওয়াজ হলো। ও প্রান্তে রিসিভ করেছে মেসেজ। ব্যাননের দিকে ফেলল সে। তোমাকে কোথায় পাবো? আমি আসবো পরে বলে দরজার কাছে চলে গেল ব্যানন। ওখান থেকে বলল, ও আরেকটা ব্যাপার মিস্টার গ্রোভার, কাল রাতে পেকোসবারে দুজন লোকের সঙ্গে দেখা হয়েছিল আমার। চেহারার বর্ণনা দিল ব্যানন যতটা নিখুঁতভাবে সম্ভব। একজনের নাম ফলি, বেটে লোক সে, সঙ্গীকে জো নামে ডাকছিল। সে লোক একটা জীবন্ত কঙ্কাল। ওদের চেনো? নট করল গ্রোভার। বাট ফলি আর জো আইভার্স প্রসপেক্ট ওরা। শহরের পশ্চিমে 4 মাইল দূরে ওদের একটা কেবিন আছে। পথের হদিস দিল সে। ধন্যবাদ মিস্টার গ্রোভার। নামটা টম। ওকে থামিয়ে দিল প্রৌঢ়। আর কোনো সাহায্য করতে পারি? আমার ঝামেলায় তোমাকে জড়াতে চায় না। মাথা নাড়ল ব্যানন। রূপকে আমি গুলি করেছি। ব্ল্যাকজ্যাক স্মিথ আমাকে খুঁজবে। শেষ বা তোমার এসবে জড়িয়ে পড়া ঠিক হবে না। রূপকে যে আমি গুলি করেছি তার সঙ্গে যেদিন স্টেশনে যা ঘটেছে সেসবের কোনো সম্পর্ক নেই। চকচক করছে সেজ গ্রোভারের দু চোখ। জিজ্ঞেস করল, রাতে ফিরবে তুমি? আশা করি ফিরব। শ্রাক করল ব্যানন। অবশ্য জরুরি অনেক কাজ পড়ে আছে। সাফারের দাওয়াতের জন্য ধন্যবাদ। চেষ্টা করবো আসতে। হ্যাটে আঙ্গুল ছুঁয়ে মেয়েটাকে সম্মান দেখিয়ে স্টেশন ঘর থেকে বেরিয়ে এলো ব্যানন। সে যার গ্রোভার দেখল বৃষ্টির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে সুঠামদেহী লোকটা। মেয়ের দিকে তাকালো গ্রোভার। চোখ সরিয়ে নিল সেজ। ডেস্কে ফিরে গেল। মনোযোগ দিল লেজারে। চোখে পানি টলমল করছে। বাবাকে তা দেখতে দিতে চায় না। ভিকি ক্যান্সের লাশ তার অ্যাপার্টমেন্ট থেকে সরানো হয়েছে। সরানো হয়েছে শর্টিকেও। ভিকের আরামদায়ক বিছানায় এখন শুয়ে আছে আহত রূপ স্মিথ। এত বেশি গুরুতর আহত সে যে আর বেশি নড়াচড়া না করে এখানেই তার চিকিৎসা করতে মনস্থ করেছে সঙ্গীরা। চোখ বুজে পড়ে আছে রূপ। শ্বাসের সঙ্গে ঘর ঘর আওয়াজ হচ্ছে। তার চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে পেকোসবারের নর্তকীরা। তারা মোটেও উদ্বিগ্ন নয়, কিন্তু সেটা প্রকাশ করলে ক্ষতি হতে পারে, কাজেই চেহারায় উদ্বেগ ফোটাবার চেষ্টা করছে সবাই। রূপকে ভয় পেয়ে তারা অভিনয় করছে তা নয়। ওদের ভয় ব্ল্যাকজ্যাক স্মিথকে। ভাইয়ের আহত হবার খবরটা পেলে শীঘ্রই ফিরে আসবে লোকটা। রূপের উপর থেকে নজর সরিয়ে শুটকি ফেবারের দিকে তাকালো ব্ল্যাকজ্যাকের বিশ্বস্ত সঙ্গী রেড স্লেটার। ফেবারের লোকটা পাঠিয়েছে ডাক্তার কুককে নিয়ে আসতে। ডাক্তার এসে রূপের দায়িত্ব নেবে। রেডের সপ্রশ্ন চাহনি দেখে মাথা নাড়ল ফেবার। ডাক্তার নিশ্চয়ই কলে শহরের বাইরে গেছে। গলা নিচু করল। অবস্থা কিছু বুঝেছ রূপের? শ্রাক করল রেড। চোখ বন্ধ করে থাকলেও জ্ঞান আছে রূপের। অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। জ্বর এসেছে গা কাঁপিয়ে। নিজেকে অভিশাপ দিল রেড। রূপ তাকে ডেকে পাঠিয়েছে, তার মানে সে না চাইলেও দায়িত্ব এসে ভর করেছে তারই কাঁধে। এখন রূপ যদি মরে তাহলে ব্ল্যাকজ্যাক তাকে ছাড়বে না, স্রেফ মেরে ফেলবে। বিছানার মাথার কাছে দাঁড়িয়ে আছে মিলি। ওই একমাত্র মেয়ে রূপের ব্যাপারে যার অনুভূতি খাঁটি। রূপের কপালে ভেজা একটা রুমাল ধরে রেখেছে সে। চোখ খুলল রূপ। হাতের ঝাপটায় মিলিকে সরিয়ে দিল। রূপের দৃষ্টি স্থির হল রেডের মুখে। ব্ল্যাকজ্যাক কোথায়? জানতে চাইল কর্কশ গলায়। চলে আসবে যে কোনো সময়, জবাব দিল রেড। বড় করে দম নিতে গিয়ে ব্যথায় মুখ কুঁচকাল রূপ। ফ্যাঁস ফেঁসে গলায় বলল, টম গ্রোভারের মেয়েকে এখানে নিয়ে এসো। কোনোই ভর করে উঁচু হল। কোনো পতিতার সেবা চাই না আমি। অপমানে ফ্যাকাশে হয়ে গেল মিলির চেহারা। ভেজা কাপড়টা ছেড়ে ঝুট করে ঘুরে দাঁড়ালো সে।
দমকা হাওয়ার মতো বেরিয়ে গেল ঘর ছেড়ে। অন্য মেয়েরা হাসল মুখ টিপে। টিটকারির দৃষ্টিতে রেড তাদের দিকে তাকাতেই মুখ থেকে মুছে গেল হাসি। ওকে নিয়ে এসো, দুর্বল স্বরে আবারও বলল রুব। অল্প কিছুক্ষণ দ্বিধায় ভুগল রেড, তারপর মনস্থির করে নিয়ে তাকালো বিছানার পায়ের কাছে দাঁড়ানো ফেবারের দিকে। আস্তে করে নট করল। ঠিক আছে, আনছি ওকে। হাতের ইশারায় স্লিম ফেবারকে সঙ্গে আসতে বলে বেরিয়ে গেল ঘর ছেড়ে। কেসে উঠল রুব স্মিথ। ঠোঁটের কোণে রক্তের বুদবুদ জমল। হাতের উল্টোপিতে রক্ত মুছল রুব। চোখ কুঁচকে রেখেছে তীব্র ব্যথায়। আস্তে করে শুয়ে পড়ল বিছানায়। দলের লোক একজন আছে মাত্র এখন। ওর চোখ তাকে খুঁজে নিল। একটা বোতল, ফিসফিস করে বলল। ব্ল্যাকজ্যাক যখন আসবে চেতন থাকতে চাই আমি। চোখ বন্ধ করে ফেলল। ঠোঁটের ফাঁকে বলল, একটা কথা ওকে বলতে হবে। ব্যাগেজ রুম থেকে বের হচ্ছে টম গ্রোভার। এমন সময় হাজির হল রেড আর স্লিম। ঘরের কোনায় রাখা রাইফেলটার কাছে পৌঁছাতে সামান্য দেরি হয়ে গেল গ্রোভারের। মাঝপথেই তাকে থামালো রেড। বুকে ধাক্কা দিয়ে দেয়ালে ঠেসে ধরল বুড়ো মানুষটাকে, তারপর তুলে নিল রাইফেলটা। পিছিয়ে এসে ঘাড় কাত করে সেজের দিকে তাকালো। লেজা থেকে চোখ তুলে ফ্যাকাশে চেহারায় ওকে দেখছে মেয়েটা। বসে থাকো ম্যাম, নির্দেশের সুরে বলল রেড। বসে থাকলে কোনো বিপদ হবে না। ভীত গ্রোভারের দিকে ফিরল। তুমিও গ্রোভার, একদম চুপ করে দাঁড়িয়ে থাকো। বোকামি না করলে ক্ষতি হবে না কারোরই। কাকে চাও? তিক্ত গলায় জানতে চাইল টম গ্রোভার। মাথার ইশারায় স্লিমকে ডাকল রেড। রাইফেলটা তার হাতে দিয়ে স্টেশন এজেন্টের উদ্দেশ্যে বলল, তোমার মেয়েকে নিয়ে যেতে এসেছি, চলে আসবে একটু পরেই। রেডের দিকে চাইল সেজ। ডাক্তার এসে গেলে আমাকে আর দরকার হবে না, তাই না? জানি না ম্যাম, শ্রাক করল রেড। নিষ্ঠুর হেসে সঙ্গীকে বলল, স্লিম, তুমি গ্রোভারের সঙ্গে থাকো, দেখবে যাতে কোনো ঝামেলায় না জড়ায়। অপেক্ষা করল রেড। গায়ে কোট চাপে নিল সেজ। ছাতিটা নিয়ে রওনা হলো। সেজের পেছনে চলেছে রেড। ঝিরঝিরে বৃষ্টির মাছ দিয়ে পেকোস বাড়ির দিকে যাচ্ছে। স্টেশনের ভেতরে রাইফেলটা পরীক্ষা করে দেখল স্লিম। গুলি বের করে নিয়ে দেয়ালে ঠেস দিয়ে রাখল ওটা। স্লিমের দিকে মনোযোগ নেই টম গ্রোভারের। ভীত হতচকিত তিক্ত দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে সে। টেলিগ্রাফ মেশিনটা হঠাৎ করে জ্যান্ত হয়ে উঠল। যন্ত্রটার দিকে কিছুক্ষণ চিন্তামগ্ন দৃষ্টিতে তাকিয়ে থাকল স্লিম। তারপর নিচু স্বরে বলল, জবাব দাও, কোনো চালাকি না। আড়ষ্ট ভঙ্গিতে চেয়ারে গিয়ে বসল টম গ্রোভার। আগত মেসেজটা লিখে নিতে শুরু করল। ধূসর দিনটা কালচে হয়ে আসছে ঘন মেঘে। গায়ে স্লিকার চাপিয়েছে ব্যানন, কিন্তু বাতাসের কারণে বৃষ্টির ফোঁটা ঠিকই ভিজিয়ে দিচ্ছে। শীতে কাঁপছে ও। শহর থেকে বেরোনোর পর টম গ্রোভারের দেয়া পথের হদিশ মতে রেললাইন ধরে পশ্চিমে এগিয়েছে ও। তবু আরেকটু হলেই পথ ভুল হয়ে যেত। রেল ব্রিজের নিচ দিয়ে একটা নর্দমা গেছে, ওটা ওর চোখ এড়িয়ে যাচ্ছিল। ব্রিজের সামনে দাঁড়িয়ে দিক ঠিক করে নিল ব্যানন। ওর স্বস্তি বোধ করছে ও। মনে হচ্ছে কেউ ওকে অনুসরণ করছে। বার কয়েক পেছনে তাকিয়েছে, কাউকে দেখতে পায়নি। মন সতর্ক করলেও সবসময় সচেতন হয় ব্যানন। আজকে বড় একটা চক্কর মেরে ব্যাকট্রেল পরীক্ষা করত, কিন্তু দিনটা জঘন্য। বৃষ্টির কারণে বেশি দূর নজর যায় না, তাই একই কারণে ট্র্যাকও মুছে যাবে। শেষে নিজেকে প্রবোধ দিয়েছে আসলে কেউ ওর পিছু নেয়নি। সামনে নিচু টিলার গা বেয়ে বৃষ্টির পানি নেমে আসছে। গালির ভেতর দিয়ে বইছে 1 ফুট উঁচু হয়ে। গালি ধরে এগোলো ব্যানন। একটু পরেই গালিটা শুরু হয়ে গেল। দুপাশ থেকে চেপে এলো পাথরের দেয়াল। ব্যানন বুঝল প্রসপেক্টরদের কেবিনের কাছে চলে এসেছে ও। কেবিনটা এখনো দেখা যাচ্ছে না। স্পিডিকে ইচ্ছে মতো এগোতে দিল ব্যানন। রুমাল দিয়ে ভেজা মুখটা মুছল। ভাবছে মার্টিন হেডের কথা। প্রাক্তন রেঞ্জারের ক্লান্ত চেহারাটা দেখতে পাচ্ছে মনের ভেতর। অপশন নেওয়ার পর কখনো স্বাভাবিক হতে পারেনি হেড। সর্বক্ষণ মনে রেখেছে সে আইনের পৃষ্ঠপোষকতা করতে পারেনি। সেজন্যই ফুলটনের মার্শালের দায়িত্ব নিয়েছে, যাতে কিছুটা অন্তত ক্ষতিপূরণ করতে পারে, যাতে খানিকটা মানসিক শান্তি পায়।
হাঁটু পানি ভেঙে এগিয়ে চলেছে স্পিডি। সামনে মস্ত একটা পাথরের খণ্ড পড়ে আছে, ওটাকে পাশ কাটিয়ে বাঁক নিল। এবার দেখা গেল কেবিনটা। ছোট্ট কেবিন, বৃষ্টিতে ভিজে জুবুথুবু হয়ে আছে। পাশে একটা ছোট্ট বার্ন, সেটার দরজা খোলা, ভেতরে দুটো খচ্চর দেখা যাচ্ছে। বাড়িতে আছে 2 মাইনার। বার্ন পার হবার সময় বিষণ্ণ চোখে ব্যাননকে দেখল খচ্চর দুটো। দাঁত বের করে ভয় দেখাবার চেষ্টা করল। কেবিনের বন্ধ দরজার সামনে স্পিডিকে থামালো ব্যানন। সেলেলে বসে থাকল। টের পাচ্ছে দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তাকে। একটু পরেই দরজা খুলে গেল। জো আইভার্স বের হয়ে এলো, হাতে তার উদ্যত শটগান। বাজে একটা দিন, মৃদু স্বরে বলল ব্যানন। সায় দিল আইভার্স। শটগান সরালো না, সন্দেহ নিয়ে চোখ শুরু করে তাকিয়ে আছে। এমন দিনে কারো কাছে আসে না। বন্ধুর পেছনে দেখা দিল ফলি। মুখে তার খোঁচা খোঁচা দাড়ি, লাল 2 চোখে বিদ্বেষ নিয়ে ব্যাননকে দেখল। ব্যানন জিজ্ঞেস করল, আমি ভেতরে এলে আপত্তি আছে? কিসের জন্য? কথা ছিল। কিসের কথা? ফলির দিকে নজর দিল ব্যানন। তুমি বলেছিলে পরি দেখেছ সাদা ঘোড়ার পিঠে, সে ব্যাপারেই জানতে এসেছি। হো, ফলিকে তৃপ্ত মনে হলো। তুমি কে? জানতে চাইল আইভার্স, বিড়বিড় করে গাল দিল। রক ব্যানন, তদন্তের কাজে এসেছে এখানে। চোখ গরম করে বন্ধুর দিকে তাকালো আইভার্স। বারবার করে বলেছি না তোমাকে, বড় বেশি কথা বলো তুমি। শর্টগানটা নাড়ানোল সে। ভেতরে এসো ব্যানন, পরীকে তো আর পাবে না, 1 কাপ কফি খেয়ে যাও। পরি চাইলে পরে এসো, ফলে মাতাল হলে। স্যাডল থেকে নামলো ব্যানন, রাশ ঝুলিয়ে দিল পমেলে। ইচ্ছে করলে স্পিডি নড়ে চড়ে বেড়াতে পারে। ছাড় পেতেই কেবিনের দেয়ালে গা ঘেঁষে দাঁড়ালো স্পিডি। ওখানে বৃষ্টির ঝাপটা কম। জোর পিছু নিয়ে কেবিনে ঢুকল ব্যানন। কেবিনের মেঝে কাঠের তৈরি দেখে অবাক হলো। পুরনো কাঠ শুকিয়ে তক্তাগুলো মাঝখানে ফাঁক বেড়ে গেছে। ঝাড়ু দিলে ধুলোবালু ফাঁকে ফেলে দেয়া যাবে। পেছনের দেয়ালের কাছে একটা লোহার চুলোয় আগুন জ্বলছে। কেবিনটা গরম হয়ে আছে সেই আগুনের তাপে। কাঁচা হাতে বানানো একটা টেবিলের উপর লণ্ঠনটা রাখল। টেবিল ঘরের মাঝখানে বলে যথেষ্ট আলো ছড়াচ্ছে। 2 বাঙ্ক আর গোটা কয়েক প্যাকিং বাক্স, ব্যাস ঘরের আসবাবপত্র বলতে এই। বাম দেয়ালে একটা জানালা আছে, ওটা দিয়ে ধূসর আলো প্রবেশ করছে ঘরে। তোতলাচ্ছে ফলি, নার্ভাস হয়ে পড়েছে। তদন্তের কাজে? কিসের তদন্ত? রেল রুট কারা ধ্বংস করছে, কারা শেরিফ জয়েনকে খুন করেছে, কারা ইউএস মার্শালকে খুন করেছে, এইসব। কি যেন নাম বললে তোমার? জিজ্ঞেস করলো আইভার্স। রক ব্যানন। শেরিফ জন ওয়েনের মুখে তোমার নাম শুনেছি আমি। অস্ত্রটা টেবিলের উপর নামিয়ে রাখল মাইনার, হাত বাড়িয়ে দিল। পরিচিত হয়ে খুশি হলাম মিস্টার ব্যানন। শুধু ব্যানন বললেই চলবে। হাতটা ধরে ঝাঁকিয়ে দিল ব্যানন। ফলে একটা প্যাকিং বাক্সের কাছে কি যেন হাত রাখছে। একটা তুবড়ানো টিনের কাপ বের করল সে, মুছে নিয়ে আগুন চাপিয়ে কফি পট থেকে কফি ঢেলে বাড়িয়ে দিল ব্যাননের দিকে। দুচোখের আগুনের মতো কালো কফি, গন্ধটা সুখে মনে হলো কুকুরের লোম পুড়িয়েছে কেউ। এতক্ষণ বৃষ্টিতে ভিজে এই জিনিসেই ব্যাননের দরকার। কাপে চুমুক দিল ও। গাল বেয়ে নামতে শুরু করলো গরম একটা স্রোত। এসেছ তাই খুশি হয়েছি, বলল আইভার্স। ফলের মিথ্যে শুনতে শুনতে কানটা একেবারে পৌঁছে গেছে। হাসল। মদ খেলেও একেবারে বুড়ি মেয়ে মানুষ হয়ে যায়, কথা আর থামতেই পারে না। সেদিন তো দেখলেই কি করলো ও। ব্যানন না হেসে পারল না। তাই বলে ও সাদা ঘোড়ার পিঠে পড়ে দেখবে? আরে আমি মাতাল ছিলাম না, আপত্তি জানালো ফলি। খঙ্কস থেকে ফিরছিলাম, জায়গাটা এখান থেকে উত্তরে। জোর বাতের ব্যথা ওঠায় একাই গিয়েছিলাম। সোনা ছেকে তুললাম, 2 মাসের খোরাক চলে আসবে বেচলে। মনটা খুশি হয়ে উঠল। ফিরছিলাম রেড ক্যানিয়ন ধরে। আমার ম্যাবল খচ্চরটা দেখি খালি পূব দিকে যেতে চায়। দিলাম ওটাকে ছেড়ে। ইন্ডিয়ান ট্র্যাঙ্কের কাছে আমাকে নিয়ে গেল ম্যাবল। ভাবলাম পুরনো স্প্যানিশ খনিগুলো একটু দেখে নিয়ে শহরে যাব মেয়েদের নাচ দেখতে। আর ঠিক তখনই। তার মানে
এদিকে খনি আছে? মাঝখানে জিজ্ঞেস করলো ব্যানন। নট করলো ফলি। স্প্যানিশদের হাতে যখন টেক্সাস ছিল সে সময়ের খনি। ওখানে ছোট একটা স্প্যানিশ গ্রামও আজও আছে। গ্রামে বড় একটা হেডোবি বাড়ি আছে, 3টা ব্যারাকও আছে। সেগুলোতে এখন ইন্ডিয়ান মজুররা থাকে। খনি শেষ হয়ে গেছে অনেক আগেই। ওখানে এখন লোকজন নেই বললেই চলে। 2-3 বার ওখানে গেছি আমি আর ফলি, বলল জো আইভার্স। খনিতে এক ফোঁটাও সোনাও নেই আর। তিতে কফিতে চুমুক দিল ব্যানন। আগের প্রসঙ্গে ফিরে এলো। সাদা ঘোড়ার পিঠে পরি কখন দেখলে ফলি? ট্র্যাঙ্কের পশ্চিমে যে রিচটা আছে ওটার উপরে উঠে দেখলাম সাদা একটা মেয়ারের পিঠে বসে আছে ঝকমকে রাইডিং পোশাকে। আমাকে দেখেছে কিনা জানি না, নিচের প্রাকৃতিক দৃশ্য দেখছিল। তারপরেই কোন শালা হারামজাদা গুলি করে আমার টুপি ফুটো করে দিল। টুপিটা খুঁজে বের করে ফুটোর দিকে তাকালো ফলি। এ একই সময় জানালা দিয়ে ঘরে প্রবেশ করলো প্রথম বুলেট। ঝনঝন করে ভেঙে গেল জানালার কাচ। করাত করে উঠে এলো একটা রাইফেল। গলির ধাক্কায় পেছনের দেয়ালে গিয়ে বাড়ি খেল ব্যানন। সেখান থেকে মেঝেতে পড়ল। নড়ল না শিথিল দেহটা। রক্তের ছিটকে মুখ ভরে গেছে। লাফ দিয়ে বন্দুকটার কাছে গিয়ে পড়ল জো আইভার্স। ওটা তুলে নেবার আগেই আরেকবার গর্জন ছাড়ল বাইরের রাইফেল। হতভম্ব হয়ে একটু বেশি দেরি করে ফেলল ফলি। জানালার দিকে ফিরে ঝাপসা একটা মুখ দেখতে পেল। রাইফেলের লড়টা ধরতে এগুলো ও বোকার মতো। ওর মুখের কাছে আগুন ছিটালো রাইফেলটা। স্টোভের উপর ছিটকে পড়ল ফলির লাশ। স্টোভটা উল্টে গেল। জ্বলন্ত কয়লার টুকরো পড়ল কাঠের মেঝেতে। বন্দুকটা তুলে কোনো লাভ হলো না আইভার্সের। তৃতীয়বারের মতো হুঙ্কার ছাড়ল রাইফেলটা। বুকে গুলি খেয়ে চিত হয়ে মেঝেতে পড়ল মাইনার। দুটো খিচুনি দিয়ে স্থির হয়ে গেল। কয়লার আগুনে শরীরটা আস্তে আস্তে পুড়ছে তার। চতুর্থ গুলিতে টেবিল থেকে মেঝেতে পড়ল লণ্ঠনটা। কেরোসিনে ছড়িয়ে গেল মেঝেতে। তেলটা শুষে নিল মেঝের শুকনো ত্বকটা। পরক্ষণেই জ্বলন্ত কয়লার স্পর্শে দাও দাও আগুন জ্বলে উঠল। জানালার কাছ থেকে সরে গেল খনি। একটু পরেই একটা ঘোড়ার খুরের শব্দ হলো। আস্তে আস্তে দূরে মিলিয়ে গেল আওয়াজটা। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কেবিনের ভেতর জ্বলছে আগুন। আগুনের ভেতর পড়ে আছে 3টা দেহ। একটু পরেই পুড়ে ছাই হয়ে যাবে কেবিনের সঙ্গে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন ওয়েস্টার্ন সিরিজ থেকে গল্প শেষ জংশনের 4র্থ পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।